এই যে সংস্কার প্রস্তাবগুলো আসার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বসবে এবং তারপর একটা সবার মতামতের ভিত্তিতে একটা সংস্কারের একটা প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এতদিনের যে আমরা দেখে এসেছি, আপনার কাছে মনে হয় যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে একমত বা ঐক্যমতে আসতে পারবে? যেখানে এই কিছু কিছু সংস্কারের কথা কিন্তু আমরা 2007 সালে শুনেছি, কিছু কিছু সংস্কার আমরা 1990 সনের পরেও দেখেছি। তার মধ্যে কিছু হয়েছিল গণমাধ্যম রিলেটেড আইনগুলো বাদ দেওয়া, হয়তো সেতে এইরকম লার্জলি বা এরকম মানে এত ব্যাপকভাবে সংস্কার শব্দটা উচ্চারিত হয়নি বা মানুষের মধ্যে। সো কিন্তু এই সংস্কার অতিমাত্রায় এই, কারণ এখন দুটো জিনিস আসে যাচ্ছে, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন, মানে ভার্সেস। তো এই ভার্সেস দ্বারা কোনো না কোনোভাবে দাঁড়িয়ে যাচ্ছে, হয়তো এটা পলিটিক্যাল পার্টির কারণে অথবা সরকারের কারণে, দুপক্ষের কারণে হতে পারে। তো কিন্তু আলটিমেটলি মানুষের মনে সন্দেহ কিছুটা জাগছে, কারণ আপনি যেটা বললেন যে প্রথম দিকে কিন্তু চিফ অ্যাডভাইজারের বক্তব্যগুলো আপনি ওনার প্রথম যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে বলেছিলেন যে ছাত্রদেররা আমাকে এসছে, তারা যখন বলবে তখন নির্বাচন। তারপরে কিন্তু আসছেন জনগণ যখন বলবে তখন দ্বিতীয় জাতির উদ্দেশ্যে ভাষণে, তৃতীয় জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন হবে। অর্থাৎ এই যে আপনার সরে আসা এক ধরনের, তো এইটাতেই এটা মিন করে যে আসলে আমার কাছে মনে হয় শুধু এটা না, অনেক কিছু কারণ আছে এই সরকারের সিদ্ধান্তে স্টিক থাকার বিষয়ে। যেমন আজকেও দেখবেন একটা সিদ্ধান্ত আসছে যে 50 জন বিচার বিভাগ কর্মকর্তা যারা ইন্ডিয়াতে ট্রেনিং নেওয়ার কথা ছিল, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হওয়ার কারণে একটা, আমি বলছি কারণটা হচ্ছে এটা 2017 সালে সিনহা, বিচারপতি এস কে সিনহা কিন্তু উনি বেশ কষ্ট করে এটা করেছেন, কারণ ভোপালের এই ট্রেনিংটা যারা বিচার বিভাগের সাথে রিলেটেড তারা জানে এটা খুবই নামকরা একটা ট্রেনিং সেন্টার। সো এবং সাকসেসফুলি ওই সময় কিন্তু বেশ কয়েকজন ট্রেনিং নিয়েছিলেন। সেইটা শুধুমাত্র আমরা বাতিল করলাম কেন? শুধুমাত্র বাতিল করলাম সোশ্যাল মিডিয়ায় কি আলোচনা হচ্ছে এটার জন্য। একটা সোশ্যাল মিডিয়া অনেক কিছু আলোচনা হতে পারে, কিন্তু সরকার, সো যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এরকম আমি আপনাকে অ্যাটলিস্ট 20-30 ডিসিশন দেখতে পারবো পাঠ্যপুস্তকের সেই কমিটি থেকে শুরু করে। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, সরকার সরে যাচ্ছে। পাঠ্যপুস্তকের সেই সমস্যাটা এখন পাঠ্যপুস্তক এখন স্কুলগুলো খুলতে পারছে না বইয়ের জন্য, বইগুলো পাচ্ছে না, কারণটা ওই যে লিগেজ একটা তৈরি হলো। সো ফলে সরকারের এই যে সরে আসা বারবার সোশ্যাল মিডিয়ায়, তো পলিটিক্যাল পার্টিগুলো যেখানে তাদের মেইন স্টেক হচ্ছে আসলে নির্বাচন এবং জনগণও চায়, কারণ আমি এভাবে 15 বছর ভোট দিতে পারি না, আর কত বছর ভোট দিতে পারবো না, আপনারা কত বছর, এটা তো খুবই ভালো কথা। তাহলে এখন এই যে সরকারের বারবার করে সরে আসা সোশ্যাল মিডিয়ার আলোচনার মাধ্যমে সেখানে রাজনৈতিক দলগুলো কেউ আস্থায় রাখবে। আর এই সংস্কার প্রথম দিকে আমরা বলেছিলাম যে এই সরকারের বক্তব্য ছিল এক ধরনের যে আমরাই এইবার না করলে আর হবে না, কিন্তু পরবর্তীতে আসলো কি, আসলে ফাইনালি পলিটিক্যাল পার্টিগুলো যেটা বললো যে এই, আমরা বিএনপিকে বলতে শুনেছি বেশ কয়েকবার যে আপনি আসলে এরই মনে বলেছে আপনারা কারা এই সংস্কার করার বা এই সংবিধান সংস্কার করার, এগুলো সব পার্লামেন্টে হবে। সো আলটিমেটলি মানে আমরা মেসেজ পেয়ে গেছি পলিটিক্যাল, বিএনপি নিঃসন্দেহে এখন সবচেয়ে বড় দল, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই। ফলে তারা যদি এটা মেনে না নেয় তাহলে আসলে এই 3-4 মাস বা 5 মাসের এটা তো পণ্ডশ্রম হয়ে যাবে, যেটা অতীতেও অনেকবার হয়েছিল। সো ফলে আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের সরকার বলছে যে আমরা একটা দুটো টাইম দিয়েছে, কিন্তু আপনি দেখেন 2007 সালের সবচেয়ে এখনও পর্যন্ত এটিএম শামসুল হুদার নির্বাচন কমিশনটাকে সবচেয়ে আমরা মানে বলে থাকি যে ওটা একটা সাকসেসফুল নির্বাচন কমিশন। ওনারা কিন্তু সব কিছু করতে করতে 1.5 বছরের একটা 10টা কাজের 1.5 বছরের একটা রোডম্যাপ দিয়েছিলেন, প্রতিটা কাজ সিমুলটেনিয়াসলি চলছিল, তাও 1.5 বছরে শেষ করতে পারবে কিনা। আপনি ভোটার তালিকা, ওই সময় তো আইডি মানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড হয়, ভোটার তালিকা থেকে শুরু করে ট্রেনিং সব কিছু, ভোট একেবারে সব কিছু করতে 1.5 বছরও ওনাদের কম লেগে যাচ্ছিল ওনাদের হিসাবে। তখন আমরা যারা নির্বাচন কমিশন তখন কাভার করেছিলাম তখন আমরা জানি। সো ফলে এখনও তারা লার্জ স্কেলে, তাই না? সেইখানে এখন আমি বলছি যে আসলে 17 বছরের ভোটার হওয়া উচিত কিনা, বা আপনার কী বলে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হওয়া উচিত কিনা, এই ডিবেটগুলো আসলে ডেফিনেটলি এটা পার্লামেন্টে যেতে হবে, বিকজ ইটস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আচ্ছা মজুমদার, সাইফুল আলম চৌধুরী যেমনটা বলছিল, আসলে কি এই সরকার সোশ্যাল মিডিয়ার দ্বারা খুবই বেশি প্রভাবিত? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নে আসছি, তার আগে দু একটা কথা আবার একটু যোগ করতে চাই। আমি মনে করি না যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণগুলো দিয়েছেন আমাদের
বিজ্ঞ ডক্টর সাইফুল আলম চৌধুরী সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন। দেখলে উনি এই কথাটা বলতেন না যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ছাত্ররা যখন চাইবে তখন নির্বাচন দেবে। আমি মনে করি না যে এ ধরনের কথা উনি বলেছেন। সবগুলো ভাষণই বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে সবসময় কনসিস্টেন্ট ছিলেন। উনি সবসময় বলেছেন যে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় সেটা নেওয়া হবে, সেটা সংস্কার হোক, নির্বাচন হোক। এটা উনি কিন্তু একবারের জন্য এই বক্তব্য থেকে সরে আসেনি এবং এই বক্তব্য কখনো উনি কন্ট্রাডিক্ট করেননি। এটা গেল একটা পয়েন্ট। আর দ্বিতীয় কথা, এখন সংস্কারকে উনি বলেছেন যে 2007 সালের সংস্কারের সাথে উনি তুলনা করেছেন। 2007 সালে আসলে সংস্কার শব্দটা একটা রাজনীতিক গালিতে পরিণত হয়েছিল। আমরা দেখেছি যারা আসলে সংস্কারপন্থী বা সংস্কারবাদী বলে 2007 সালে যারা পরিচিত ছিল তারা আসলে নিজ নিজ দলে অচ্যুত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তার মাসুল তারা দীর্ঘদিন ধরে দিয়েছেন। বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেই যারা সংস্কারের জন্য কথা বলেছেন তারা প্রত্যেকেই তার নিজ দল দ্বারা বিতাড়িত হয়েছে, নিজ দল থেকে, এবং ক্ষেত্রবিশেষে অনেকে আর কখনো সেই দলে ফিরতে পারেননি। এখন কিন্তু সেরকম কোনো বিষয় নাই। এখন সবাই কিন্তু খুব খোলা মনে এই সংস্কারের কথা বলছে। সংস্কার কতটুকু হবে বা কতটুকু হবে না সেটা নিয়ে মত দ্বিমত থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু কেউ কিন্তু বলছে না যে একবারের জন্য সংস্কার প্রয়োজন নেই। আসলে কি খোলা মনে বলছে? সেটা যে কেউ যদি না বলে সেটা তার সমস্যা, কিন্তু যদি বলে তাতে তো কারো কোনো অসুবিধা নেই। সংস্কার নিয়ে কথা বলার তো সুযোগ আছে এখন। সংস্কার নিয়ে যদি আপনি কথা বলেন সেটা নিয়ে ডিবেট হবে, প্রস্তাবগুলো নিয়ে সামনেই রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা শুরু হবে। তারপর সবাই যেখানে এসে একটা পয়েন্টে এসে পৌঁছাবে যে হ্যাঁ এই জিনিসটা আমাদের প্রয়োজন, সেখান থেকে, এবং ওই জিনিস যেটা আমাদের জন্য প্রয়োজন, যেই প্রয়োজনীয় যে সংস্কারটুকু সেটার জন্য প্রয়োজনীয় সময়টুকুও রাজনৈতিক দলগুলো নির্ধারণ করে দেবেন। তারপরে গিয়ে একটা সিদ্ধান্ত হবে যে এই সময়টুকু কতদিন এবং সেটা আসলে কতদিন পরে নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকারের রেফারেন্স সাইফুল আলম তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে কিন্তু উনি বলেছেন যে উনি চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো এই চাপটা ওনার কাছে, নির্বাচনের যে তারিখ বা সময়সীমা উনি দিয়েছেন, এই সময়সীমা ধরে রাখার জন্য যে চাপটা ওনার প্রতি আছে এই মুহূর্তে, এই চাপটা যেন অব্যাহত থাকে। এই চাপটা যদি অব্যাহত থাকে তাহলে সরকারের মধ্যেও যদি কারো কোনো আশা বা এমন কোনো আকাঙ্ক্ষা তৈরি হয় যে এই সময়সীমার বাইরে গিয়ে সরকার দেশে তার ক্ষমতা ধরে রাখবে, সেটা যেন না হয়। যেন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, মানুষের ইচ্ছা অনুযায়ী যেন এই নির্ধারিত যে সময়টার কথা উনি বলেছেন যে বা প্রয়োজনীয়, এই ধরনের আশঙ্কা কি আছে? আশঙ্কা তো এটা ব্যক্তিগত বিষয়। আপনি যদি এখন বলেন যে আমার আশঙ্কা আছে, আমি তো কিছু করতে পারি না। আমি শুধু আমার কথাটা বলতে পারি, আমার পরিকল্পনাটা বলতে পারি যে আমি এই কাজটা করতে চাই। কিন্তু আপনি যদি শঙ্কিত হয়ে পড়েন সেটা আমি মনে করি যে একান্তই আপনার সমস্যা। আর এরপরে আসে সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়া ইটসেলফ একটা তো মিডিয়া অবশ্যই। এখন সোশ্যাল মিডিয়াকে কেন গুরুত্ব দিলাম এটা নিয়ে আপনি যদি বলেন, সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের জনমত আসলে জানার প্ল্যাটফর্মটা কি। আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার কিন্তু অনেক বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে, এবং সেটা আপনি দেখেছেন। টিভি চ্যানেল বলেন, পত্রপত্রিকা বলেন, সবারই বিশ্বাসযোগ্যতার কিছু সমস্যা আছে। টিভি চ্যানেলে একটা খবর দিলেই সবাই এটা এখন আর বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়ে না। একইভাবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই কথাটা সত্য যে সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু বললেই আপনার সেটা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। সোশ্যাল মিডিয়ারও অনেক দুর্বলতা আছে, অনেক ঘাটতি আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি কোনো তথ্য থাকে বা কোনো সমালোচনা হয় এবং সেটা যদি সরকার মনে করে যে সমালোচনাটা ন্যায্য এবং সরকার যদি সেটা পরিবর্তন করে, আগে আমরা দেখতাম যে একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে একগুঁয়েমি করে, সেটা যতই ভালো মন্দ যাই থাকুক, মানুষ যাই বলুক, যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সরকার প্রধান বলে দিয়েছেন, সেটা আর কোনোভাবেই পরিবর্তনযোগ্য না, সেটা একেবারে বাইবেল। তো সেরকমটা যদি না হয়ে সরকার যদি জনমতকে কোনো ক্ষেত্রে শ্রদ্ধা করে, তাহলে আমি এতে অন্তত কোনো সমস্যা দেখি না।